মজার ছলে তোকে সতীন বলে ডাকতাম, তুই যে সত্যিই আমার সতীন হয়ে যাবি এটা বুঝতে পারিনি। চৌখাটের সামনে বরণডালা হাতে কথাটি বলল অভিসারিকা তার প্রিয় বান্ধবী দেবযানীর উদ্দেশ্যে। ওর চোখের সামনে নবদম্পতি রূপে দাঁড়িয়ে আছে ওর স্বামী আর ওর প্রিয় বান্ধবী। ও কোনোদিনও ভাবতে পারেনি ওর জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দুজন মানুষ ওকে জীবনের চরম আঘাতটা দিবে। বৌমা, ওদেরকে চৌকাঠ থেকে চলে যেতে বলো, এই অনাচার আমি হতে দেব না। তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে তাকালো সারিকা ও স্বামী আবিরের দিকে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ও। এমন কাজ করো কেন যে কাজের জন্য মাথা নিচু করে থাকতে হয়? আবির মাথা তুলে করুণ দৃষ্টিতে তাকালো সারিকার দিকে। 4 বছরের ভালোবাসার পর 5 বছরের মাথায় ওদের 4 হাত এক হয়েছিল ওদের। এখন বিয়ের বয়স 6 বছর। প্রায় 10 বছরের ভালোবাসাকে মাটি চাপা দিয়ে আজ দুটো হৃদয়ের বিচ্ছেদ ঘটল। আমায় ক্ষমা করেও সারিকা, আমি নিরুপায়। আমি বুঝেছি জীবনে চলতে গেলে একটা সন্তানের খুব দরকার। হাসলো সারিকা। ভাগ্যের কি করুণ পরিহাস, একটা সন্তানের জন্য নাকি 10 বছরের ভালোবাসা মিথ্যে হয়ে গেল। সারিকার চোখে এক ফোঁটা জল এলো না। যেখানে বিচ্ছেদের চূড়ান্ত সেখানে অপাত্রে চোখের জল ফেলে কোনো লাভ নেই। ভালো করেছো। ভগবানের কাছে প্রার্থনা করেই তোমাদের দুজনের সংসারে একটা ফুটফুটে সন্তান আসুক। দেবযানী সারিকার কাছে এসে ওর হাত ধরে চাইল, কিন্তু ও বাধা দিল। আমাকে ভুল বুঝিস না সারিকা, আমি তো সংসার ভাঙতে চাইনি। আমি তোদেরকে একটা সন্তান দিয়ে এই বাড়ি থেকে চলে যাব। এমন কথা বলতে নেই দেবযানী, এখনও সংসারে প্রবেশ করলি না, তার আগে চলে যাওয়ার কথা বলছিস? আজ আমি নিজে তোদের দুজনকে বরণ করে ঘরে তুলব। বাদ সাধলো সারিকার শাশুড়ি মা। ওর সামনে এসে দাঁড়ালেন উনি। এভাবে নিজের জায়গা ছেড়ে দিও না বৌমা, নিজের সংসার নিজের হাতে শেষ করে দিও না। সারিকা মৃদু হাসে শাশুড়ি মার কথায়। সংসার তো অনেক আগেই ভেঙে গেছে মা, আপনার ছেলের জীবনে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, আমাকে বাধা দিবেন না। রাগে গজগজ করতে করতে সারিকার শাশুড়ি মিসেস গায়ত্রী দেবী নিজের ঘরে চলে গেলেন। বসার ঘরে এখন শুধু দাঁড়িয়ে আছে 3জন আর আবিরের বোন অন্তরা। অন্তরা রান্নাঘর থেকে একটা থালায় দুধ আর একটা আলতার কৌটো আনো তো। অন্তরা অবাক নয়নে তাকালো সারিকার দিকে। এরকম করো না বৌদি, প্লিজ এরকম করো না। সারিকা হালকা শব্দ করে হাসলো। তোমার নতুন বৌদি অনেকক্ষণ থেকে বাইরে দাঁড়িয়ে আছে, ওদেরকে বরণ করে ঘরে তুলতে হবে তো, তুমি একটু তাড়াতাড়ি ওগুলো আনো। অন্তরা একটা দীর্ঘশ্বাস ফেলে ওখান থেকে চলে গেল। 2 মিনিটের মধ্যে একটা পাত্র নিয়ে ফিরে এলো। সারিকা বরণডালা থেকে শাকটা তুলে অন্তরার হাতে দিল। তারপর বরণ করলো নিজের স্বামী আর বন্ধুরূপী সতীনকে। আয়, এই দুধে আলতায় পা দিয়ে তোর সংসারে প্রবেশ কর। সারিকা, বিশ্বাস কর, তুই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিস না, পায়ে ব্যথা হয়। তাড়াতাড়ি নিয়মগুলি শেষ করে ঘরে গিয়ে বিশ্রাম নে। দেবযানী মাথা নিচু করে আল আলতাপাত্রে পা দিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। পিছন পিছন ঢুকলো আবিরও। তোমার সাথে আমার কথা আছে সারিকা। নতুন বউ বাড়িতে এসেছে, আমার অনেক দায়িত্ব এখন, তোমার কথা পরে শুনবো। আমি দেবযানীকে ওই ঘরটাই দেখো। ও সরি, তো আগে তো এই বাড়িতে এসেছে, কিছু অজানা নয়। আয় দেবযানী। সারিকা দেবযানীকে নিয়ে ঘরে গেল। তার আর আবিরের ঘরে কত রাগ, অভিমান, খুনসুটি, ঝগড়া, ভালোবাসার স্মৃতি জড়িয়ে এই ঘরে। বরটা যখন ছাড়তে পেরেছে তখন ঘরটা আর কি। আজ থেকে এইটা তোর আর আবিরের ঘর, নিজের মতো করে সাজিয়ে নিস। কিন্তু সারিকা, এটা তো তোর ঘর। সারিকা তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে তাকালো দেবযানীর দিকে। বরটা যখন তোকে দিতে পেরেছি, ঘরটা আর এমন কি? দেবযানী সারিকার হাতটা মুঠো করে ধরল। আমায় ক্ষমা করে দিস সারিকা, আমি আবিরকে তোর কাছ থেকে কেড়ে নিতে চাইনি, কিন্তু কবে কিভাবে যে আবিরের প্রতি দুর্বল হয়ে গেলাম। সারিকা দেবযানীর হাতের উপর হাত রাখলো। তোদের দুজনের প্রতি কোনো অভিযোগ নেই আমার। তোরা দুজনে প্রাপ্তবয়স্ক, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ। দেবযানী খানিকটা অবাক হলো। তুই এতটা নির্বিকার হয়ে আছিস কি করে সারিকা? সারিকা দেবযানীর প্রশ্নটা এড়িয়ে গেল। আলমারি থেকে ওর একটা নতুন শাড়ি বের করে দেবযানীর হাতে দিল। কাপড়টা পাল্টে আয়, এটা একদম নতুন শাড়ি, আবির আমাকে দিয়েছিল এবার বিবাহবার্ষিকীতে। তুই তোর বিবাহবার্ষিকীর উপহারটা আমাকে দিয়ে দিচ্ছিস? এই উপহারটা যার কাছ থেকে পেয়েছিলাম তাকেই তো দিয়ে দিচ্ছি। এইসব কথা বাদ দে, শাড়ি পাল্টে আয়, আমি ততক্ষণে আমার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিই। দেবযানী শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। সারিকা ওর কিছু জিনিস, প্রয়োজনীয় ডকুমেন্ট সব একটা ব্যাগে ভরে নিল। বালিশের তলা থেকে একটা কাগজ বের করে তাতে চোখ বুলালো। ও এতক্ষণ ধরে চেপে রাখা কান্নাটা বুকের ভিতরে দলা পাকিয়ে উঠল। নিজের পেটের উপর হাত রাখলো। তোর মা পৃথিবীর সব সুখ তোকে এনে দিবে, মা তোকে একাই বড় করবে, দেখে নিস। চোখের জলটা মুছে কাগজটা ব্যাগে ভরে নিল সারিকা। 6 বছর ধরে একটু একটু করে গড়ে তোলা
ওর ঘরটার দিকে আর একবারও পিছু ফিরে তাকালো না। ব্যাগটা নিয়ে ত্যাগ করলো নিজের ঘরটা। ব্যাগটা নিয়ে ননদ অন্তরার ঘরে এলো সারিকা। অন্তরা তখন ফোনে কথা বলছিল। বৌদিকে দেখে ফোনটা কান থেকে নামিয়ে কাছে গেল। বৌদি, তুমি ব্যাগ নিয়ে এই ঘরে? সারিকার মুখে হাসি ফুটিয়ে এনে ব্যাগটা রাখলো চেয়ারের উপর। তারপর বিছানায় বসেছিল আরাম করে। তোমার নতুন বৌদি তো আজ থেকে ওই ঘরে থাকবে, তাই ভাবছি কটা দিন তোমার ঘরে থাকবো। তোমার কি কোনো অসুবিধা হবে? অন্তরা সারিকার পাশে বসে ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ননদকে এভাবে কাঁদতে দেখে সারিকা খুব খারাপ লাগলো। মিষ্টি হেসে সে অন্তরার কাঁধে হাত রেখে বলল, কাঁদছো কেন অন্তু? কেঁদো না। এটা কথা মনে রেখো, ভগবান যা করেন ভালোর জন্য করেন। অন্তরা ছলছল চোখে সারিকার দিকে, বলতে পারো বৌদি, ভগবান সব ভালো কেন তোমার সাথেই করেন? সারিকা মৃদু স্বরে হাসে। জানো অন্ত, কোনো শূন্যস্থান চিরকাল শূন্য থাকে না, পূরণ হয়ে যায়। হয়তো কয়েক মাস পর আমার জীবনে এই শূন্যস্থানটা পূরণ করে দেবে ভগবান। অন্তরা বিস্মিত দৃষ্টিতে তাকালো সারিকার দিকে। কয়েক মাস? এটা কেন বললে তুমি বৌদি? সারিকা বিষয়টি এখনও কাউকে জানাতে চায় না, তাই কথাটি এড়িয়ে যেতে চাইল ও। দুপুরে রান্না বসাতে হবে অন্ত, আমি এখন রান্নাঘরে যাই। অন্তরাকে যথাসাধ্য এড়িয়ে চলে গেল সারিকা। অন্তরা থ হয়ে বসে রইল। নতুন শাড়ি পরে দেবযানী বসে আছে বিছানায়। পাশেই বসে আছে তার প্রিয় বন্ধুর প্রাক্তন স্বামী তথা নিজের বর্তমান স্বামী আবির। কেন তুমি আমার জীবনে এলে আবির? তোমার জন্য আজ আমার আর সারিকার বন্ধুত্ব ভেঙে যেতে বসে। আবির অবাক নয়নে তাকালো দেবযানীর দিকে। সেদিন রাতে তোমার আর আমার মধ্যে যা হয়েছিল সেটা দুজনের ইচ্ছেতে হয়েছিল দেবু। আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করিনি। দেবযানী একটা দীর্ঘশ্বাস ফেলে মেজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আবির দেবযানীকে উদ্দেশ্যে বলল, 4 বছর ধরে সন্তান নেওয়ার চেষ্টা করছি, একটা সন্তান নেওয়ার, কিন্তু তা সম্ভব হয়নি। ডাক্তার তো বলেই দিয়েছে সমস্যাটা সারিকার। এতগুলো বছরে কোনো সুরাহা হয়নি এর, কিন্তু আমার তো ইচ্ছে হয় বাবা ডাক শোনার। দেবযানী হতাশ স্বরে বলল, একটা বাচ্চা দত্তক নিলেই তো পারতো। আমার আর সারার মাঝে ঢোকার কী ছিল? সেদিন আমার জন্মদিনে তোমাকে ডাকাটাই আমার উচিত নেই। বা দেবযানী বা, এখন সব দোষ আমার হয়ে গেল। মনে রেখো, এক হাতে কিন্তু তালি বাজে না। ওদের কথার মাঝখানে দরজায় টোকা পড়ল। দেবযানীকে দরজাটা খুলে অন্তরাকে দেখতে পেল। বৌদি খেতে যাচ্ছে কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ালো না অন্তরা। খাবার ঘরের উদ্দেশ্যে চলে গেল। সারিকা খাবারের প্লেট সাজাচ্ছিল। ডেকেছ ওদেরকে? তুমি বড্ড দয়ালু বৌদি। আর তোমার এই দয়ালু হওয়ার সুযোগ নিল তোমার ওই কালনাগিনী বন্ধু। অন্তরার মুখে নিজের বান্ধবী নামে এরকম একটা সম্বোধন শুনে খুব খারাপ লাগলো ওর। যতই হোক 20 বছরের সম্পর্ক ওদের, এরকম বলতে নেই অন্ত। তোমার নতুন বৌদি শুনলে কষ্ট পাবে। শোনো বৌদি, আবার একটাই বৌদি, আর সেটা তুমি। কোনো নতুন বৌদি চাই না। সারিকা ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সব কি আর আমাদের চাওয়াতে হয় অন্তু? যা ঘটার ঘটে, এবার সেটাকে মেনে নেওয়াই বুদ্ধিমত্তার কাজ। অন্তরা সারিকার পাশে গিয়ে দাঁড়ালো। ওরকম বুদ্ধিমত্তা আমার চাই না। বোকা থাকলে যদি তোমাকে পাই, তাহলে আমি বোকাই থাকতে চাই। সারিকা অন্তরার মাথায় হাত বুলিয়ে দিল। সামনের মাসে তোমার বিয়ে, সেটাতে মন দাও। সংসারের জটিলতায় জড়িয়ে পড়ো না। দেবযানী এসে সারিকার পাশে দাঁড়ালো। সারিকা আর চোখে দেখলো, কিন্তু কোনো কথা বলল না। আমি তোকে হেল্প করি ছাড়া? সারিকা দেবযানীর দিকে তাকিয়ে হাসলো। কদিন পর তো তোকেই সব করতে হবে। এই কটা দিন একটু জেনে বুঝে নে সব কিছু। আমি কি এই বাড়িতে নতুন নাকি? হ্যাঁ, বউ হিসাবে নতুন। এক কাজ কর, মাকে গিয়ে ডেকে আন। দেবযানী আমতা আমতা করে বলল, আমি গেলে যদি উনি রেগে যান? উনি তো শাশুড়ি মা, আর শাশুড়ি মায়ের খেয়াল রাখা যত্ন করায় চালাটাই আদর্শ বৌমার দায়িত্ব। দেবযানী ধীর পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। দেবযানী যেতে আবির হলো রান্নাঘরে। অন্তরাকে দেখে খানিকটা বিরক্ত হলো। অন্তু, আমার ঘর থেকে আমার চশমাটা এনে দে তো। আমি পারবো না। সারিকা আবিরের কাছে এগিয়ে এসে ওর হাতে চশমার বাক্সটা দিয়ে দেয়। ঘরে নয়, এটা তুমি বসার ঘরে ফেলে এসেছিলি। আবিরের পরিকল্পনা সফল হলো না। সারিকার সাথে কথা বলার সুযোগ সে কখনোই পাচ্ছে না। সারিকা আবিরের সামনে চেয়ারটা টানলো। খেতে বসো, 2টোর সময় তোমার একটা ওষুধ আছে, না হলে দেরি হয়ে যাবে। আবির নির্বিকার হয়ে রইল সারিকার দিকে, যে নিজের জীবনসঙ্গীকে অন্য কারোর সাথে দেখে নির্লিপ্ত হয়ে হাসি মুখে সবার খেয়াল রেখে চলছে, যেটা ও প্রায় 6 বছর ধরে করে আসছে। বিকেল 4টা, আকাশে এখনও কাঠফাটা রোদ। সূর্য যেন আগুন ছড়াচ্ছে পৃথিবীর বুকে। সারিকার আজ অ্যাপয়েন্টমেন্ট আছে একজন গাইনি ডাক্তারের কাছে। উনি 4:30 থেকে বসেন। এই গরমে নিজের অনাগত সন্তানের কথা ভেবে তাকে আসতে হয়েছে। হাতে কিছু টাকা ছিল, যেগুলো আবির ওকে প্রতি মাসে হাত খরচ বাবদ দিয়েছিল, সেগুলো জমিয়ে রেখেছিল ও। আর এভাবে কাজে লেগে যাবে ভাবেনি। মিসেস অভিসারিকা চ্যাটার্জি,
সারিকার ডাক পড়তে কপালের ঘামটা মুছে ডাক্তার চেম্বারে ঢুকলো। সামনে থেকে চেয়ারে বসা নিজের রিপোর্টগুলো এগিয়ে দিল ডাক্তার আকাশ ব্যানার্জিকে। সারিকাকে দেখে অবাক হলেন ডাক্তার। আপনাকে দেখে খুব টায়ার্ড মনে হচ্ছে, নিন জলটা খান। না না ডাক্তারবাবু, আমার কোনো দরকার নেই। ডাক্তার ধমকের সুরে সারিকাকে বলে উঠলেন, আপনি ডাক্তার না, আমি ডাক্তার। যেটা বলছি করুন, বেবিটার কথা ভেবে জলটা খান। সারিকা ভয়ে ভয়ে ডাক্তারের কাছ থেকে জলের গ্লাসটা নিয়ে পুরো জলটা খেয়ে নিল। ডক্টর রিপোর্টটা ভালো করে দেখলো। 4 মান্থ চলছে, কিন্তু আপনাকে দেখে বোঝাই যাচ্ছে না। নিজের প্রতি অনিয়ম করলে কিন্তু বেবির গ্রোথ হবে না। খাবারের গন্ধে গা গুলিয়ে ওঠে। খেতে ইচ্ছে করলেও খেতে পারি না ঠিক মতো। কতদিন ধরে হচ্ছে এটা? 2 সপ্তাহের মতো। আপনার সাথে কে এসেছে তাকে ডাকুন। সারিকার বুকটা কেঁপে উঠল। এই সময় যাকে পাশে চেয়েছিল সে তো এখন তার নতুন বউকে নিয়ে ব্যস্ত। আমার সাথে কেউ আসেনি ডাক্তারবাবু। ডক্টর ভীষণ অবাক হলেন। আপনার হাজব্যান্ড আপনাকে এই অবস্থায় একা ছেড়ে দিলেন? সারিকা নিজের মনের ভিতর চলা দহনটা চেপে রেখে মিথ্যে জবাব দিয়ে ডাক্তারের উদ্দেশ্যে বললেন, আমার হাজবেন্ড এখানে থাকে না, কাজের সূত্রে বাইরে থাকে, তাই আমাকে একাই আসতে হয়েছে। ডাক্তার ভালো করে পর্যবেক্ষণ করলো সারিকাকে। তারপর কোনো প্রত্যুত্তর না করে চোখের ইশারায় বেডে শুয়ে পড়তে বলল সারিকাকে। মিনিট 10 পর চেক আপ করে ডক্টর কেবিন থেকে বাইরে বেরোলো সারিকা। প্রেসক্রিপশন হাতে চেম্বারের বাইরে থেকে ফার্মেসি গিয়ে লাইন দিল। ওর পালা আসতে প্রেসক্রিপশনটা এগিয়ে দিল দোকানদারের দিকে। প্রেসক্রিপশন মিলিয়ে মিলিয়ে মোট 6টা ওষুধ দিয়ে হাতে বিল ধরিয়ে দিল সারিকার। মোট হয়েছে 2420 টাকা। ব্যাগ থেকে টাকা বের করে 505 টাকার নোট ধরিয়ে বাকি টাকা ফেরত নিয়ে একটা অটোয় চেপে বসলো। বিধ্বস্ত অবস্থায় বাড়িতে ঢুকে ড্রয়িং রুমে সোফায় শরীর এলিয়ে দিল সারিকা। কোথায় গিয়েছিল বৌমা এই রোদে গরমে? মাথাটা তুলে শাশুড়ির দিকে তাকালো সারিকা। আগে থেকে ভেবে রাখা উত্তরটাই ও দিবে গায়ত্রী দেবীকে। আমার বোনজি কলকাতায় ফিরছে কাল, ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। গায়ত্রী দেবী মগ থেকে একটা গ্লাসে জল ঢেলে এগিয়ে দিলেন সারিকার দিকে। তারপর নিজেও বসলেন ওর পাশে। তোমার এই বড়দিদির মেয়ে, যার কয়েক মাস আগে বিয়ে হলো? সারিকা গ্লাসের জলটা এক নিঃশ্বাসে শেষ করে গ্লাসটা পাশে রাখলো। হ্যাঁ জয়া, বিয়ের পরপর বরের সাথে দিল্লি চলে গেছিল, কালকেই ফিরছে, তাই ভাবলাম গিয়ে একবার দেখা করে আসি। গেলেই যখন আজকে রাতটা থেকে আসতে পারতে বঞ্জির কাছে। জয়া বলেছিল থেকে যাওয়ার জন্য, কিন্তু বাড়িতে নতুন বউ এসেছে, এত বড় বউ হিসেবে কিছু দায়িত্ব আছে তো আমার, বলুন না মা। আফসোসের সুরে একটা দীর্ঘশ্বাস ফেলল গায়ত্রী দেবী। তুমি তাহলে ঠিক করে নিয়েছো সতীন নিয়ে সংসার করবে? সারিকা কিছু বলল না, শুধু মুচকি এসে সোফা ছেড়ে উঠে রান্নাঘরের দিকে পা বাড়ালো। গায়ত্রী দেবী বলে উঠলেন, আমার প্রশ্নের উত্তরটা দিল না তো বৌমা। সারিকা গায়ত্রী দেবীর দিকে ঘুরিয়ে তাকে মুচকে হাসলেন। যেখানে নিজের স্বামীটাই ভাগ হয়ে গেছে, সেখানে সংসার শব্দটা আমার কাছে বিলাসিতা মা। আমি এখন যাই মা, অনেক কাজ আছে রান্নাঘরে। সারিকার শাশুড়ি অলক্ষ্যে চোখে কোণায় থাকা জলটা মুছে নিয়ে ড্রয়িং রুম ত্যাগ করলো। রাত হয়েছে। সারিকার বাইরে খাইয়ে এসো বাসন ধুয়ে কাপড়ের ভাঁজে হাত মুছতে মুছতে অন্তুর ঘরে এলো। অন্তু কখন তার হবু বরের সাথে ফোনে প্রেমালাপ করছে। সারিকা ঘরে ঢুকতে থেকে ফোন রেখে শোয়া থেকে উঠে বসলো অন্তরা। খাওয়া তো সেই কখন হয়ে গেছে, এতক্ষণ রান্নাঘরে কি করছিলে বৌদি? সারিকা বিছানায় এসে বসলো। এঁঠো প্লেট ধুয়ে রাখলাম, কাল অনেক কাজ আছে, তাই এই কাজটা আজই সেরে রাখলাম। আচ্ছা অন্তরা, তোমার নতুন বৌদি আজ কোথায় শুয়েছে জানো? আমি তো ওই দিকে কাজ করতে করতে ওই দিকটা আর খেয়ালই করিনি। অন্তরা মুখ গোছ করে উত্তর দিল, মায়ের ঘরে। কথাটা শোনা মাত্র সারিকার মাথায় হাত পড়ে। সর্বনাশ! অন্তরা খানিকটা অবাক হয়। কেন, কি হয়েছে? ঘুমের মধ্যে দেবুর হাত পা ছোড়ার একটা বদ অভ্যাস আছে, আজকে মা পুরো শেষ। অন্তরা নির্লিপ্ত হাসলো। তুমি সত্যি পাথর বৌদি, যার জন্য নিজের সব কিছু শেষ হয়ে যেতে বসেছে সে কোথায় ঘুমেলো সেই নিয়ে চিন্তিত হচ্ছে তুমি। খুব বোকা তুমি, এই জন্য আমার দাদা অনায়াসে তোমাকে ঠকাতে পারে। সারিকা প্রতিউত্তরে শুধু অন্তরার মাথায় হাত বুলিয়ে দিয়ে রুমের আলোটা নিভিয়ে বিছানার একপাশে শুয়ে পড়ল। অন্তরা বিছানার অন্য পাশে শুয়ে পড়ল। জানো অন্ত, বিধাতা পুরুষ ঠিকই আছেন, যিনি উপরে বসে আছেন আমাদের জন্মমৃত্যু বিয়ে লিখে চলছেন নিজের ভাগ্য নির্ধারণ খাতায়। জন্মের সময় উনি সবার মৃত্যু অবধি লিখে রাখেন। তখনই হয়তো আমার জীবন থেকে উনি সংসার নামক বস্তুটা মুছে ফেলেছেন। তবুও ওনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। সংসারের বিনিময়ে উনি আমাকে সন্তান দিয়েছেন। এতক্ষণে পুরো কথাটা অন্তকে বললেও শেষের বাক্যটা মনে মনে নিজেকে বলে সান্ত্বনা দিল। সারিকা আগুপিছু কিচ্ছু না ভেবে এখন শুধু ওর সন্তানকে নিয়ে ভাগে, যাকে নিয়ে ও বাকিটা জীবন পার করে দিবে। সূর্যোদয় দিয়ে নতুন জীবনে শুরু হলো সারিকার। কলকাতা থেকে বহুদূরে একটা মমফল
জায়গায় মধ্যে চারিদিকে সবুজ ধানক্ষেত দেখতে দেখতে একটা লাগেজ নিয়ে সরু ঢালাই করা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে সারিকা। এটা তার পরিচিত একটা রাস্তা, তার বাবার বাড়ির রাস্তা। এটা সেখানে তার শৈশব কেটেছে। জীবনের 25টা বছর কাটিয়েছে এই সবুজ পরিবেশে। শহরের কোলাহল, 6 বছরের বিবাহিত জীবন, স্মৃতি, নিজের সংসার আর কিছু প্রিয় মানুষকে ছেড়ে সবার অলক্ষ্যে বরাবরের জন্য চলে এসেছে। আজ আবির আর দেবযানী তথাকথিত বৌভাতের অনুষ্ঠান। আজকের দিনটি শ্বশুরবাড়িতে থাকার পরিকল্পনা থাকলেও নিজের মনের সাথে যুদ্ধ করে সফল হতে পারেনি। তাই সূর্য ওঠার আগেই বাড়ি ছেড়ে চলে এসেছে ও। চক্রবর্তীর বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে একটা মেয়ে চিৎকার করে উঠল, মা, বাবা, দাদু, ঠাম্মা, কাকাই, কাকিমা, তোমরা সবাই এসো, দেখো ছোট পিসিমণি এসেছে। একসময় এই চক্রবর্তী বাড়ির ছিল জমিদার বাড়ি। এখন এই অভিজাত্য বজায় রেখে চলছে এই পরিবার। প্রায় 20 জনের যৌথ পরিবার। আর এই বাচ্চা মেয়েটি হলো সারিকার মেজদাদার বড় মেয়ে পদ্মাবতী। সারিকাকে দেখে ওর কাছে ছুটে এলো পদ্মাবতী। পিসিমণি, তুমি এসেছো? পিসিমণি, কতদিন তোমাকে দেখিনি, এই যে বছরখানেক আগে দুর্গাপূজা এসেছিল, তারপর তো আর এলেই না। সারিকা অতি যত্নে হাত রাখলো পদ্মাবতীর গালে। কেমন আছো পদ্ম? পড়াশোনা কেমন চলছে? খুব ভালো। সামনের বছর আমি ক্লাস 10-এ উঠবো। পদ্মর ডাকাডাকিতে এতক্ষণে বাড়ির সবাই উপস্থিত। সারিকাকে দেখে খুশি হয়েছে বেশিরভাগ মানুষে। সারিকার বাবারা 3 ভাই। ওর বাবা ছোট। বড় জেঠু মারা গেছেন বছর 5 আগে। বড় জেঠুর 3 মেয়ে, তারা এখনও বিয়ে করে সংসারী মানুষ। বড় জেঠিমার বয়স হচ্ছে। অন্যদিকে মেজো জেঠুর পরিবারে তার স্ত্রী, 2 ছেলে, 2 বৌমা, 3 নাতি আর 1 নাতনি আছে। সারিকার 2 ভাই 1 বোন। ওর দাদারও 1 মেয়ে আর 1 ছেলে। তবে ওর ছোট ভাইয়ের এখনও বিয়ে হয়নি। আইন নিয়ে পড়াশুনো করে সে এখন ওকলাতি পড়ছে। সারিকার মেজ বৌদি বিশাখা, যে ওর নিজের দাদার বউকে এগিয়ে এলো সারিকার কাছে। বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। আমাদের কথা তাহলে এতদিন মনে পড়লো ননদিনী? সারিকার ব্যাগটা টানতে টানতে উঠোনের মধ্যে এসে একে একে সব গুরুজনকে প্রণাম করলো। সারিকার মা অঞ্জনা দেবী এতদিন পর মেয়েকে পেয়ে খুব খুশি, কিন্তু ওনার মনে অন্য কিছু চলছে। আর থাকতেই বা পেরে বলেই বসলো, সারা, জামাই আসেনি? সারিকা একটা দীর্ঘশ্বাস ফেলে ওর মায়ের সামনে এসে দাঁড়ালো। মুখে একটা নকল হাসি টেনে কথা ঘুরাতে ব্যস্ত হয়ে উঠল। ও বুঝেছি, এখন মেয়ে পর হয়ে গেছে, জামাই আপন হয়ে গেছে। শুধু জামাই জামাই করো কেন বলো তো? এতদিন পর মেয়েকে দেখলে মেয়েকে একটু আদর করানো না আগে? সারিকার কথায় বাড়ির সবাই হেসে ফেলল। সারিকার মেজো জেঠু বৌমা অর্থাৎ ওর বড় বৌদি সোনালি অঞ্জনা দেবীর উদ্দেশ্যে বললেন, দেখেছো কাকিমা, মেয়েটা কেমন হিংসুটি হয়েছে। মা বাবার ভালোবাসাও ওর বরের সঙ্গে ভাগ করতে চাইছে না। সারিকা একটু ঝুঁকে ওর মায়ের বুকে মাথা রেখে 2 হাত দিয়ে জড়িয়ে ধরল, যেন বহু বছর পর ও নিজের আশ্রয় খুঁজে পেল। তা নয় তো কি, এই ওর জন্য তো তোমাদের জামাইকে আনিনি, আমার আদর যত্নে ভাগ বসাবে বলে। আমার মা শুধুই আমার। অঞ্জনা দেবী মেয়ের কথায় হাত বুলিয়ে মুচকি হাসলেন। পাগলি মেয়ে একটা, এতদূর একা একা এসেছিস, অনেক ধকল গেছে। এবার একটু কিছু মুখে দিয়ে বিশ্রাম নিবি চল। সবাই যে যার মতো নিজেদের রুমে চলে যায়। সারিকা অঞ্জনা দেবীর সাথে এলো একটা ঘরে। একটা সময় ওর ঘর ছিল এটা। এখানে পদ্ম থাকে। সারিকার রুমটা ঘুরে ঘুরে দেখলো। এই ঘরটা তো আগের মতোই আছে। পর্দার বইগুলো ছাড়া কিছুর পরিবর্তন ঘটেনি। পদ্ম ওর মা বিশাখার সাথে ঘরে ঢুকলো। বিশাখার হাতে থাকা খাবার জায়গাটা টেবিলে রেখে সারিকার কাছে এলো। বাহ পদ্ম, আবার তোমার নতুন সাজানো খুব পছন্দ না? তাই তো এই ঘরে একটা জিনিসও এলোমেলো করেনি। সারিকা হেসে পদ্মর দিকে তাকালো। পদ্ম সারিকার কাছে এগিয়ে এসে ডান পাশ থেকে ওকে জড়িয়ে ধরল। আমি আমার সেই ছোটবেলার মতো তোমার সাথে এই ঘরে থাকবো। আমার খুব মজা হচ্ছে। চাটার্জি বাড়ির প্রত্যেকে এখন সারিকার গৃহত্যাগের বিষয়ে অবগত হয়েছে। নিজের মাতৃসম বয়স্ক শাশুড়ি আর ননদের কথা ভেবে একটা চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। বাড়িতে সবাই যখন এ প্রান্ত ও প্রান্ত সারিকাকে খুঁজতে ব্যস্ত, তখন অন্তরা ওর টেবিলে চিঠিটা খুঁজে পায়। সঙ্গে সঙ্গে সবাইকে দেখে ও বসার ঘরে জড়ো করে। আবির আসতে আবিরের মুখোমুখি দাঁড়ায়। ও চিঠিটা জোর করে গুজে দেয় আবিরের হাতে। এবার শান্তি হয়েছে তো তোর? 6 বছর আগে যে নিজের পরিবারের প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে গিয়ে শুধু তোকে ভালোবেসে ঘর ছেড়েছিল, আজ তাকে নিঃস্ব করে দিলি তুই? তুই মানুষ নাকি অন্য কিছু? বাচ্চা হচ্ছিল না, তার দত্তক নিতে পারতিস। এভাবে বৌদিকে একা করে দিলি। কী নিয়ে বাঁচবে এবার মেয়েটা? আবির করুণ দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে চিঠিটা খুলল। বড় বড় অক্ষরে স্পষ্ট লেখা, যাদের বিরুদ্ধে গিয়ে, যাদের অমতে তোমার দাদাকে বিয়ে করছিলাম, আজ তাদের কাছেই ফিরে যাচ্ছি। আমি ভুল করেছিলাম, সেই ভুল শুধরে নিয়ে মাতৃ করে ফিরে যাচ্ছি। প্রথম প্রথম মেনে না নিলেও পরবর্তীতে ওরা তোমার দাদাকে নিজের ছেলের সমান ভালোবেসেছিল। যদিও এতটুকু আত্মসম্মান থাকে, তাহলে আমাকে
ফেরাতে যেন না আসে। আমার পরিবার আমার কষ্ট সহ্য করতে পারে না, তাই তোমার দাদাকে এখানে আসতে বারণ করে দিও। আবির চিঠিটা হাতে পেয়ে হয়ে দাঁড়িয়ে রইল। গায়ত্রী দেবীর আবিরের সামনে এসে এই প্রথমবারের মতো সজোরে চড় মারল আবিরের গায়ে। অস্ফুটরে আবিরের মুখ থেকে বেরিয়ে এলো, মা? কে মা? আমি তোর মা নই। তোর মতো কুলাঙ্গার ছেলের জন্ম আমি দিয়েছি সেটা ভাবতে আমার গা ঘিন ঘিন করছে। মেয়েটাকে তুই কষ্ট ছাড়া কিছুই দিতে পারিসনি। পালিয়ে বিয়ে করছিস, 5 বছর পর ওরা মেনে নিয়েছিল তোকে। এই 5টা বছর মেয়েটা কত কষ্ট পেয়েছে সেটা তুই জানিস না? তাহলে কিভাবে আবার ওই আঘাত দিলি ওকে? ছি ছি, আমার ইচ্ছে করছে তোদের দুটোকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিই। আবিরের চিঠিটা নিয়ে সোফায় বসে পড়ল। কোথা থেকে কি হয়ে গেল তার কুলকিনারা যেন নিজেও খুঁজে চলছে। দেবযানীর প্রতি হঠাৎ কিভাবে দুর্বল হয়ে পড়ল সেটা বুঝে উঠতে পারল না। অন্তরা গায়ত্রী দেবীকে নিয়ে ঘরে চলে গেলে আবির অসহায়ের মতো একা বসে থাকতে সোফায়। 3বার ঠক ঠক শব্দ হতে অভিক দরজাটা খুলল। সামনে সারিকাকে দেখে আনন্দ পেলে খুব। সর্দি, তুই কখন এলি? আয় আয়, ভেতরে আয়। সারিকা নিজের ছোট ভাই অভিকের সঙ্গে তার ঘরে ঢুকলো। ঘর জুড়ে শুধু আইনের বই। অগোছালো বিছানাটা একটু টেনে সারিকা বসতে দিল। ও ভাই, এমন কাণ্ড কারখানা দেখে হাসি পেল সারিকার। এই ছোট্ট অভিক, রয়ে গেলি। এতটা অগোছালো হলে কোনো মেয়ে তোকে বিয়ে করবে রে? অভিক বোকার ন্যায় মাথা চুলকালো। উকিল গিন্নি পেয়ে গেছি। তোর অগোছালো ভাইটিকে দেখবি কদিনের মধ্যে পাল্টে দিয়েছি। সারিকা গুছিয়ে বসলো বিছানার উপর। মুখের খানিকটা অবিরের দিকে তাকিয়ে নিয়ে বিস্মিত কণ্ঠে বলল, তুই প্রেম করছিস ভাই? তা তোর কপাল পুড়ল যে। তার তার মতো একটা তিরিং বিরিং করে লাফানো বাদরকে মনে ধরল। অভিক ছদ্ম রাগ দেখে ভুরু উঁচে বলল, চর্দি, তুই কিন্তু আমাকে ইনসাল্ট করছিস। আমি মোটেও তিরিং তিরিং করে লাফাই না। আমি এখন বড় হয়ে গেছি। সারিকা শব্দ করে হাসলো ভাইয়ের কাণ্ড দেখে। পরমুহূর্তে মুখে হাসি মিলিয়ে গেল ওর। আমার একটা কাজ করে দিলেই মানবো তুই বড় হয়েছিস। অভিক নড়ে চড়ে বসলো নিজেকে প্রমাণ করার জন্য। তুই শুধু বলে দেখ ছোড়দি, হাতের নিমেষে কাজ হয়ে যাবে। আবির চ্যাটার্জি আর অভিসারিকা চ্যাটার্জির ডিভোর্সের সমস্ত রকমের আইনি দিকটা তোকে দেখতে হবে, যাতে আমি খুব শীঘ্রই ডিভোর্সটা পেয়ে যাই। অভিক উঠে দাঁড়িয়ে বিস্মিত নয়নে তাকালো সারিকার দিকে। মুহূর্তে আবার হেসে বলল, আবার ইয়ার্কি মারছিস তো? তোর দেখছি বিয়ের পরও আমাকে ভয় দেখানো এই স্বভাবটা গেল না। সারিকা উঠে দাঁড়িয়ে দরজার কাছে গেল। চারপাশটা ভালো করে দরজায় খিল আটকে অভিকের সামনে এসে দাঁড়ায়। আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি ভাই, সারা জীবনের জন্য। অভিক বিস্মিত নয়নে পালকহীনভাবে তাকিয়ে রইল সারিকার দিকে। ছোটবেলা থেকে 4 বছর ছোট ভাইটার সঙ্গে বড্ড মধুর সম্পর্ক ওর, তাই নিজের এই দুঃসময়ে ভাইয়ের সহায়তা পাওয়ার আশায় ছুটে এসেছে ও। তাচ্ছিল্যে বড় একটা হাসি খেলে যায় ওর মুখে। তোর দেবযানী দিদি আর আবিরের বিয়ে হয়েছে গতকাল। অভিযোগ আমি তাকে বাবা ডাক শোনাতে অক্ষম। অভিক সারিকার 2 হাতে কাঁধ রেখে মাথা চাপল। তুই কি বলছিস এসব সর্দি? দেবযানী কি তোর সাথে এত বড় অন্যায় করলো? এইভাবে বেইমানি করলো তোর সাথে? সারিকা হাসলো, তারপর বলল, নিজের পেটের উপর হাত রাখলো না, আমার সাথে না। ও অন্যায় করেছে আমার অনাগত সন্তানের সাথে। জন্মের আগে ওর পিতৃপরিচয় কেড়ে নিয়েছে ও। অভিক যেন অবাকের উপর অবাক। তো তুই প্রেগনেন্ট? জামাইবাবু জানে এ কথাটা? সারিকা দুদিকে মাথা নাড়ায়। অর্থ না। আমি এটা জেনেছি 15 দিন আগে। আবির তখন ব্যবসার কাছে শিলিগুড়ি গিয়েছিল। ভেবেছিলাম ও ফিরলে এই খুশির খবরটা সবাইকে বলবো, কিন্তু আবির আমাকে সেই সুযোগ দেয়নি। আমার জীবনে এত বড় আনন্দের খবরটা আমি ওর সঙ্গে ভাগ করে নিতে পারিনি। চোখ ভিজে উঠল সারিকার। এই প্রথম নিজের ভাগ্যের কথা ভেবে মুখ চাপা দিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। দিদিকে এভাবে কাঁদতে দেখে অভিক কী করবে বুঝে উঠতে পারল না। তুই জামাইবাবুকে পুরো বিষয়টা খুলে বল, তাহলে তো জামাইবাবু বুঝবে সবটা। সারিকা কোনো ক্রমে হাত দিয়ে চোখের জল মোছার চেষ্টা করতে করতে কান্না ভেজা কণ্ঠে বলল, একটা দম্পতি বিবাহ জীবনে দাঁড়িয়ে থেকে ভালোবাসা, বোঝাপড়া, সাংসারিক দায়ভার, পারিবারিক বোঝাপড়া, সেখানে একটা সন্তানকে মেরুদণ্ড বানিয়ে কিভাবে এই সম্পর্কটা টিকবে বলতে পারিস? আমি কিছুতেই আমার সন্তানকে হাতিয়ার করতে পারবো না। তার থেকে বরং এই বিবাহ বিচ্ছেদটা চূড়ান্ত হোক। তুই যা বলছিস ভেবেচিন্তে বলছিস তো? তোর বেবির কিন্তু একটা সময় বাবার প্রয়োজন হবে। সারিকা আবার চোখের জলটা পুরোপুরি মুছে ফেললো। সামান্য শব্দ করে ব্যঙ্গ করে হাসলো। ও, আমি প্রতিবাদ করতে পারতাম, আমার অধিকার জাহির করতে পারতাম, কিন্তু এতে কী লাভ হতো বলতে পারিস? আমার বেবিটা জন্মের পর দেখবে তার বাবা মার দুটো বিয়ে, আর মা
আর সৎমা একসঙ্গে এক বাড়িতে আছে। তুই থানায় কেস করলে দেবযানী দিদিকে জামাইবাবুকে ছাড়াতে বাধ্য। আমি ব্যবস্থা করতাম। না না ভাই, তুই আমাকে শুধু মিউচুয়াল ডিভোর্সের ব্যবস্থা করে দেয়। আমি যত তাড়াতাড়ি সম্ভব এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই। প্লিজ ভাই। বাড়ির সবাই জানে? না, কাউকে বলি নেই এখন। এই মুহূর্তে এই আঘাতটা ওরা নিতে পারবে না। সময় আসুক, ধীরে ধীরে আমি সবাইকে সবটা বলবো। কিন্তু ছোট দিয়ে আবির যদি মিউচুয়াল ডিভোর্সে রাজি না হয়, তাহলে কিন্তু এই ডিভোর্সটা করানো চাপের হয়ে যাবে। কারণ আইন অনুযায়ী প্রেগনেন্ট অবস্থায় কখনো ডিভোর্স হয় না। আবির দা এই বেবির উপর অধিকার দেখাতে পারে। সারিকা অভিদার হাতের মুঠো ধরে অনুরোধের সুরে বলল, আবির বেবির বিষয়ে কিছু জানে না, তুই দেখ না এই বিষয়টা। ভাই প্লিজ। দেখছি। অভিক শারিকার চোখে এর কোণে লাগে থাকা জলটা মুছে দিলে হাতের, তারপর বিছানায় শারিকে ধরে বিছানার বসিয়ে মেঝেতে হাঁটু মুড়ে বসলো। তুই অনেক স্ট্রং ছোটদি। পুরনো সব কিছু বলে একদম নতুন করে শুরু কর তুই। নিজেকে নিয়ে ভাব, নিজের খেয়াল রাখ, নিজের অনাগত সন্তানের কোনো রকম অবহেলা করিস না। আমি জানি তুই পারবি। শরিকা হেসে অভিকের গালে হাত রাখলো। তোদের সবার বিরুদ্ধে গিয়ে আবিরকে বিয়ে করে যে ভুলটা করেছিলাম, এবার আমি সেটা শুধরে নেব ভাই। অতীতের কোনো ছায়া পড়তে দিব না আমার সন্তানের জীবনে। প্রয়োজন হলে অনেক দূরে চলে যাব। তুই খুব সুখী হবি দেখিস ছোটদি। মিলিয়ে নিস আমার কথা। পুরো বাড়ির সন্ধ্যা প্রদীপ দেখাতে দেখাতে শারিকার বড় বৌদি সোনালি এলো শারিকার ঘরে। পুরো ঘরটা অন্ধকার। সুইচ বোর্ডে হাতলে এলো, জ্বালালো সোনালি। শারিকা বিছানা ছেড়ে উঠে বসলো। সোনালির কাছে শারিকার চোখের জলটা এড়ালো না। শঙ্খ বাজিয়ে আসছি তোর কাছে, অনেক কথা আছে। সোনালি আবার প্রদীপ হাতে বেরিয়ে এলো। সোনালি বিয়ে হয়েছে বহুদিন আগে, প্রায় 25 বছর। শারিকার বয়স তখন 5 কি 6। তাই এই বড় বৌদি ওর কাছে মায়ের মতো। পুরনো স্মৃতি ভাবতে ভাবতে সোনালি আবার ফিরে এলো শারিকার কাছে। কি ব্যাপার সারা, এই সন্ধ্যাবেলা ঘর অন্ধকার করে বসেছিলি কেন? শারিকা বিষয়টি এড়িয়ে যেতে চাই। আসলে আজ খুব ভোরে ভোরে বেরিয়েছি তো, ঘুমটাও ঠিকমতো হয়নি, তাই বিকালের দিকে চোখটা একটু লেগে গেছিল। শারিকা মিথ্যে বলে সোনালির চোখে চোখ রাখার সাহস পায় না। অন্যদিকে মুখটা ফিরিয়ে নিল। সোনালিকে জোর করে নিজের দিকে ঘোরায়। আমি যখন এই বাড়িতে বিয়ে করে আসি তখন তুই 5 কিংবা 6 বছর একটা বাচ্চা। অভি তখন তোর মায়ের পেটে। তোর দিকে ঠিকঠাক নজর দিতে পারতো না কাকিমা। সেই ছোট থেকে তোকে বলতে আমিই মানুষ করেছি। তোকে খাওয়ানো, স্নান করানো, পড়তে বসানো সবটা আমিই করেছি। তাই তোর নারী নক্ষত্র সবটাই আমার জানা। কী হয়েছে সারা, কাঁদছিলি কেন? আমার কাছ থেকে লুকাস না কিছু। শাড়িকে আবেগপ্রবণ হয়ে জড়িয়ে ধরল সোনালিকে। শব্দ করে কাঁদলো কিছুক্ষণ। সোনালি বাধা দিল না। সযত্নে শারিকার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর শারিকা নিজেই বলতে শুরু করলো, আমার জীবন শেষ হয়েছে বৌদি। আমার স্বামী, সংসার, শাশুড়ি, ননদ সব ভাগ হয়েছে। দেবযানী আমার সব শেষ করে দিল। আমার স্বামীটাকেও আমার থেকে কেড়ে নিল। কেন আমার সাথে এমন করলো? কোনোদিন ক্ষমা করবো না ওদের আমি, কোনোদিন না। সোনালি চমকে উঠল শারিকার কথা শুনে। শারিকা মাথা নিচু করে ওর গালে হাত রাখলো। সোনালি, দেবযানী মানে তোর ছোট বৌদির বোন দেবযানী, তোর বেস্ট ফ্রেন্ড? শারিকা হ্যাঁ সূচক জবাব দিল। সোনালির কিছুটা খটকাট লাগলো একটা কথা ভেবে, কিন্তু এখন প্রকাশ করলো না শারিকার কাছে। আমি সবাইকে এক্ষুনি বলছি, এর জন্য আবিরকে শাস্তি পেতে হবে। রক্তচোখ নিয়ে সোনালি শারিকাকে ছেড়ে দরজার দিকে পা বাড়ালে শারিকা ওর হাত টেনে ধরে। রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে বৌদি। তোমাদের কিছু করতে হবে না, প্রকৃতি ঠিকই এর জবাব দিবে। আমি আমার অনাগত সন্তান ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি ছাড়বো না দেবযানীকে। সোনালির মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সাজ বর বাড়ির মেজো মেয়ে পদ্মাবতী আজ 15 বছর পূর্ণ হলো। এই উপলক্ষে আজ চক্রবর্তী বাড়ি সেজে উঠছে জমিদারের সাজে। শারিকার আজ খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে রান্নাঘরে চলে গেছে। কারণ তার ভাইজি আবদার, তার জন্মদিনের পায়েসটা যেন সে নিজে হাতে বানায়। তাই ভাইজির আবদার রাখতে প্রায় 200 লোকের পায়েস সে নিজে হাতে বানাচ্ছে। ওর রান্নার মাঝে সোনালি এলো ওর কাছে। তুই এই অবস্থায় এই এত বড় খুন্তি নাড়ছিস, সব বাকিটা আমি দেখে নিচ্ছি। আমি পারবো বড় বৌদি। চোখ রাঙিয়ে শাসনভঙ্গিতে সোনালি বলে, আমি জানি তুই পারবি। অনেকগুলো বছর পর তুই মা হওয়ার সুখটা পেয়েছিস সারা। নিজের খেয়াল রাখ, অবহেলা করিস না। কিন্তু বৌদি পদ্ম, তুই তো প্রায় সবটাই করে ফেলছিস। বাকিটা আমি করছি। তুই বরং যা, আমার ঘুম কাতুরে মেয়েটাকে ঘুম থেকে তোল। রূপা এখনও ঘুমাচ্ছে। হুম, তুই গিয়ে ওই আলসেটাকে ঘুম থেকে তোল। শারিকা সোনালির হাত থেকে বাকিটা ছেড়ে দিয়ে শাড়ির আঁচল মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। হঠাৎ কিছু দূর যেতে জোরে কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে চোখ বন্ধ করে শুধু নিজের পেটটা দু হাতে আগলে নিল। কিছুক্ষণ
পরে পড়ছে না দেখে হালকা চোখ খুলেই বুঝতে পারলো কেউ তাকে শক্ত করে আগলে রেখেছে। তৎক্ষণাৎ লোকটার কাছ থেকে সরে এলো। আপনি কে? সামনে থেকে লোকটা একটু কিন্তু কিন্তু করে উত্তর দিল, অভিক, আমি ওর সাথে কাজ করি, ও সিনিয়র, আমি আদিত্য, আদিত্য সরকার। সারিকা আদিত্যর আপাতমস্তক পর্যবেক্ষণ করলো। বয়সটা নেহাত কম না, কম হলেও 30-এর উপরে। এর মধ্যে এখানে এসে উপস্থিত হয় অভিক। আরে আদিত্যদা, তুমি চলে এসেছো? ও ছর্দি, তুই আসিস? আদিত্যদা, এটা হলো আমার ছর্দি। আদিত্য সরকার একবার আর চোখে দেখে অভিকের দিকে তাকালো। তুই যার কথা আমাকে বলেছিলিস, ইনি তিনি? হ্যাঁ। সারিকা বিষয়টি বুঝতে পারলো। ওর কৌতূহল দৃষ্টি এবার অভিক আর একবার আদিত্যর উপর বিচারণ করতে লাগলো। আদিত্য এবার সারিকার উদ্দেশ্যে বলল, আপনি আঘাত পাননি তো? আই অ্যাম সরি, আমার খেয়াল করা উচিত ছিল। এই অবস্থায় এভাবে ধাক্কা লাগা। সারিকা আরও খানিকটা অবাক হলো এটা ভেবে যে অভিক এই লোকটা কেন ওর প্রেগনেন্সির খবর দিয়েছে। অভিক বুঝতে পারলো সারিকার মনের দ্বন্দ্বটা। চারপাশটা একবার দেখে নিয়ে অতি নিম্নস্বরে অভিক বলল, আদিত্যদা একজন ডিভোর্স স্পেশালিস্ট উকিল, তোর কেসটা উনি দেখবেন, তাই কয়েকটা ইনফরমেশান দাদাকে দিতে হয়েছে। এবার বাকিটা তুই বলবি ওনাকে। অভিকের করে বসে আছে ওরা তিনজন। সারিকা পুরো বিষয়টা খুলে বলছে আদিত্যকে। আদিত্য সব মন দিয়ে শুনেছে এবং নোট করেছে। আপনার প্রেগনেন্সির কত মাস চলছে? 4 মান্থ। আপনি আপনার স্বামীর সাথে কথা বলে আগে মিউচুয়াল ডিভোর্সের ব্যাপারটা নিয়ে বোঝাপড়া করুন, নতুবা আপনাকে অপেক্ষা করতে হবে আপনার বেবির ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত, তারপর তার কাস্টেডি। কথাটা আদিত্য শেষ করতে দিল না সারিকা। তার আগে চিৎকার করে উঠল নিজের পেট ধরে, না না, আমি আমার সন্তানকে কাউকে দেবো না, ও আমার, শুধু আমার। কিন্তু ম্যাডাম, আইন তো আর কোনো মাতৃমমতা বুঝবে না। এই বেবিটা আপনাদের দুজনের, তাই এই বেবিটার উপর আপনার যতটা অধিকার ততটা আপনার স্বামীরও। এক্ষেত্রে আমি আপনার প্রেগনেন্সির কথা লুকিয়ে আইনের অবমাননা করতে পারবো না। তাহলে আপনি কি বলছেন, আমাকে আমার শ্বশুরবাড়িতে ফিরে যেতে হবে সতীনের সংসার করতে? না না ম্যাডাম, আপনার ডিভোর্স না হওয়া অবধি আপনার স্বামী দ্বিতীয় বিবাহ কোর্ট গ্রাহ্য করবে না। সেক্ষেত্রে আপনি আপনার স্বামীর নামে কেস করতে পারেন, সেটা সত্য প্রমাণের ভিতরে ডিভোর্সটা পেয়ে যেতে পারেন। অভিক এতক্ষণ চুপ করে থাকলেও এবার একটা দারুণ ভাবনা গেল ওর মাথা দিয়ে। ছর্দি, তুই জামাইবাবুকে বলে দে, বল মিউচুয়াল ডিভোর্স দাও, নতুবা তুই জামাইবাবুর নামে কেস করবি। এই উপায় সবারই ঠিকঠাক লাগলো, তাই সারিকা ভেবে নেয় ওর পরবর্তী পদক্ষেপ। ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে আদিত্য হঠাৎ তাকে একটা প্রশ্ন করে বসে, আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিতে এত উদগ্রীব হয়ে আছেন কেন, জানতে পারি? সারিকা আদিত্যর সামনে এসে ওর মুখে দাঁড়ালো। একটা তীর্যক হাসি খেলে গেল ওর মুখে। যাতে ভবিষ্যতে আমার সন্তানের উপর কোনো অধিকার খাটাতে না পারে, তাই ওই বেইমান লোকটাকে, যাকে আমি একসময় ভালোবেসে নিজের ঘর আপনজন ছেড়েছিলাম, ও ছায়া আমি আমার জীবনে পড়তে দিতে চাই না। আর কয়েকটা প্রশ্ন করতে পারি? উত্তর জানা থাকলে অবশ্যই দেব। আপনি আগে টের পেয়েছিলেন আপনার স্বামী আর আপনার প্রিয় বান্ধবীর এই সম্পর্কটা? সারিকা একবার ওর ভাইয়ের দিকে তাকালো। আদিত্য বলার মতো ওর কাছে অনেক উত্তর আছে, কিন্তু সেগুলো নিজের মায়ের পেটের ভাইয়ের সামনে নয়। অভিক হয়তো বুঝতে পারলো সারিকার চোখে চাইনিটা। ছোটদে, আমি বাইরে যাচ্ছি, আদিত্য যা 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 জিজ্ঞাসা করছে বল। আদিত্য যেতে যেতে অভিক যেতে যেতে আদিত্য ওর হাত ধরে আটকায়। হয়তো এটা সঠিক নয় এগুলো নিয়ে কথা বলার, কাল একবার ওনাকে নিয়ে আমরা বাড়ি আসতে পারবি? অভিক তাকালো সারিকার দিকে। সারিকা এখন মরিয়া হয়েছে এই ডিভোর্সের জন্য, তাই তৎক্ষণাৎ চোখের ইশারায় অভিককে বুঝিয়ে দেয় ও যাবে। আদিত্য বাড়িতে বসে আছে, সারিকা আর অভিক। আদিত্যরা 3 ভাই বোন, ও সবার বড়, তারপর ওর ভাই, আর সবার শেষে 2 ভাইয়ের আদরের একমাত্র নয়নের মণি ওদের বোন। আদিত্যর বাবা মা নেই, মারা গেছেন আজ থেকে প্রায় 16-17 বছর আগে। আদিত্যর বয়স তখন প্রায় 20, ভাইয়ের 12 আর বোনের 7 বছর। তখন থেকে এই 2 ভাই বোনকে নিজেই মানুষ করেছে। ভাই সাহিত্য ডাক্তারি পড়তে বিদেশে পাঠাচ্ছে, কয়েক বছর হলো, আর বোন অহনা এখনও পড়াশোনা করে। বাড়িতে দুজন অতিথি আসতে দেখে অহনা তড়িঘড়ি করে চা বানিয়ে দিল সারিকাকে। অহনা অভিককে চিনল, সারিকাকে অচেনা লাগাতে অভিককে চোখের ইশারায় সারিকার বিষয়টি জিজ্ঞাসা করলো। অভিক মুচকি এসে জবাব দিল, আমার ছর্দি অভি সারিকা। অহনা চায়ের খালি প্লেটটা টেবিলে রেখে তাড়াতাড়ি প্রণাম করলো সারিকা। সারিকা খানিকটা অবাক হলো, এ বাবা, তুমি আমাকে প্রণাম করছো কেন? অভিক পাশ থেকে সারিকার কাঁধে দিয়ে ঠেলা দিয়ে চোখ মেরে বলল, ছর্দি, ইনিই হলেন সেই উকিল গিন্নি, তোর ছোট ভাইয়ের হবু স্ত্রী। সারিকা একবার অবাক নয়নে অহনার দিকে তাকালো। মেয়েটা লজ্জায় মাথা নিচু করছে। ভারী মিষ্টি স্বভাবের এই মেয়েটিকে বেশ মনে ধরছে সারিকার। তোমার মতো এত মিষ্টি মেয়ে এই বাদরটার প্রেমে পড়ল কিভাবে?
খিলখিল করে হেসে উঠল অহনা, কিন্তু অভিক নাক ফুলিয়ে বসে রইল। কে মিষ্টি? অহনা একবার রেগে গেলে পুরো রণচণ্ডী। তখন ওকে সামলাতে সামলাতে আমার জান কয়লা হয়ে যায়। অভিকের কথা শুনে মুখ টিপে হাসতে হাসতে অহনার দিকে তাকালো সারিকা। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা বেশ ক্ষুব্ধ হয়েছে নিজের প্রতি এহেন মন্তব্য শুনে। বড় বড় ডাগর ডাগর চোখ দিয়ে রাগে দৃষ্টি নিক্ষেপ করেছে অভিকের দিকে। অভিক সেদিকে পাত্তাই নেই। ও অহনাকে রাগাতে বরং বলে দেয়, দেখ দেখ সর্দি, ম্যাডামের দিকে এবার দেখ, পুরো মা রণচণ্ডী। তুই এবার আমার বোনটাকে খেপাতে শুরু করছিস অভিক? এরকম করলে কিন্তু আমার বোনকে কখনোই তোর সাথে বিয়ে দিব না। আদিত্য মাত্র বাড়ি ফিরছেন, আর এসে অভি আর অহনার এই মিষ্টি খুনসুটি দেখে অভিকে রাগানোর সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাইল না। তবে আদিত্যর কথা শুনে একটু দমে গেল অভিক। চুপ করে ভয়ার্ত চোখে তাকিয়েছে অহনার দিকে। অভিককে এমতো অবস্থায় দেখে হেসে ফেলল আদিত্য। অভিক বুঝলো আদিত্য ইয়ার্কি করছে। অনেকক্ষণ তোদের অপেক্ষা করালাম। আই অ্যাম এক্সট্রিমলি সরি। আসলে আজ একটা মামলা এসে পড়ায় কোর্ট থেকে ফিরতে দেরি হয়ে গেছে। আমি গেঞ্জি চেঞ্জ করে আসছি। আদিত্য বসার ঘর থেকে নিজের ঘরে গিয়ে দরজা আটকালো। মিনিট 15 পর বাড়ির পোশাক পরে বেরিয়ে এসলো। এসে অভিক আর অহনার উদ্দেশ্যে বলল, তোরা দুজন ছাদে থেকে ঘুরে আয়, আমার ওনার সঙ্গে কথা আছে। অভিক আর অহনা চলে গেল। সারিকা ছোপা ছেড়ে উঠে দাঁড়ায়। তা দেখে আদিত্য বলে, আপনি বসুন। সারিকা আবার নিজ স্থানে বসে পড়ল। আদিত্য বলল ওর সোজাসুজি, এবার বলুন কি এমন ঘটেছে যেটা অভিকের সামনে আপনি বলতে চাইছিলেন না? সারিকা জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলো, আবির যে পরকীয়ায় লিপ্ত এটা আমি অনেক আগেই টের পেয়েছিলাম। আদিত্য ভুঁড়ি কুঁচকে তাকালো, কবে, কিভাবে? মাস দুয়েক আগে ছিল দেবযানীর জন্মদিন। আমার আর আবির সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার শরীরটা খারাপ হওয়ায় নিমন্ত্রণ রক্ষার তাগিদে আবির একাই যায়। অনেকটা রাত না নয়, প্রায় ভোরবেলায় বাড়ি ফিরে আবির। পরের দিন সকালে অফিস ব্যাগে টিফিনে ভরতে আমি কথাটা পুরো শেষ করলো না সারিকা। অচেনা একটা মানুষের সামনে এসব কথা বলতে ঠিক স্বস্তি পাচ্ছে না। সারিকাকে চুপ থাকতে দেখতে আদিত্য বলল, উকিল, ডক্টরের কাছে কোনো কিছু গোপন করতে নেই সারিকা দেবী। হেজিটেট করবেন না, সবটা খুলে বলুন, তাহলে পয়েন্টগুলো সাজাতে আমার সুবিধা হবে। সেদিন ওর ব্যাগে আমি জন্মনিরোধক ওষুধ পাই, কিন্তু সেটা তো আপনার হতে পারে সারিকা দেবী। সারিকা ব্যঙ্গ সুরে বলল, যে দম্পতি 4 বছর ধরে একটা বাচ্চার আশায় প্রহর গুনছে তারা এই ওষুধ ব্যবহার করবে বলে মনে হয়? সারিকার কথায় যুক্তি আছে দেখে আদিত্য বুঝল বিষয়টা। আপনি জিজ্ঞাসা করেননি ওনাকে এই বিষয়ে? হ্যাঁ করেছিলাম, কিন্তু ও ঠিকঠাকভাবে উত্তর দেয়নি। তবে আশ্চর্যের বিষয় কি জানেন? ওই ঘটনার দিন 15 পর দেবযানীর হাজব্যান্ড রূপম দা নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। দেবযানী কি বিবাহিত? হ্যাঁ, বাড়ির পছন্দের মুর্শিদাবাদে বিয়ে করে, তবে কর্মসূত্রে রূপমদা ছিল কলকাতার বাসিন্দার। তাহলে আপনি কি বা এনি চান্স এটা ভাবছেন যে রূপমবাবুর মৃত্যুর আত্মহত্যা নয়? এতদিন আত্মহত্যায় ভাবতাম, কিন্তু পরশু দিনের পর থেকে আমার মনে হচ্ছে এটা হত্যা, শান্ত মস্তিষ্কে করা একটা খুন। তাই বলতে গেলে নিজের প্রাণের দায়ে তড়িঘড়ি করে কলকাতা ছাড়লাম। আবির্বাবু মানুষটা কেমন? বিয়ের 3 বছর অবধি আমার প্রতি যত্নশীল ছিল, কিন্তু দিন পেরোলে আমি কোনো সুখবর শোনাতে না পারায় প্রায় নিজের মেজাজ হারাতো। আমাকে অনেক কথা শোনাতো, আবার পরমুহূর্তে নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইতো। আপনার কি মনে হয় আবির্বাবু এই খুনের সঙ্গে জড়িত? চারিদিকে শুনশান নীরবতা। আবির চ্যাটার্জি বাড়িতে কোনো আনন্দের ছিটেফোঁটা নেই। সামনের মাসে বিয়ে হওয়ার কথা ছিল অন্তরা আর পঙ্কজের, কিন্তু আবিরের বিবাহর খবর পেয়ে পঙ্কজের বাবা এই বিয়ে ভেঙে দিয়েছেন। বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ হলেও এই 5 মাসে অন্তরা আর পঙ্কজ একে অপরকে ভালোবেসে ফেলেছিল। তাই এই বিয়ে ভাঙার অন্তরার মনে আনন্দ সব শেষ হয়ে গেছে। আবির নিজের কর্মের জন্য অনুশোচনায় ভুগছে, আজ ওর জন্য ওর ছোটো বোন এতটা কষ্ট পাচ্ছে। অন্তরা ঘরের সামনে এসে বন্ধ দরজায় দুবার ঠকঠক করছে আবির। কিছুক্ষণ মধ্যে অন্তরা দরজা খুলে দেয়। সামনে আবিরকে দেখে রাগ হয় ওর। আমার জীবনটা শেষ করে দিলি তুই, সবার জীবন নিয়ে খেলছিস তুই। নিজেকে সুখী করার জন্য সবাইকে অসুখী করে শান্তি হয়েছে তো? এর থেকে তো ভালো ছিল নিজের হাতে আমাকে খুন করে দিস। আটকে ওঠে আবির অন্তরার কাঁধ ধরতে গেলে সরে দাঁড়ায় অন্তরা। একদম ছুবি না তুই আমায়। তোর মতো মানুষের স্পর্শ পেয়ে আমি অপবিত্র হতে চাই না। কেন এসেছে এখানে? বাবা হবি বলে যেই মেয়েটাকে আনলি, যা তার কাছে, নইলে বাবাটা শুনবি কি করে? মুখে লাগাম দিতে শেখে অন্তরা। ভুলে যাও না আমি তোমার দাদা। অন্তরা থু করে থুতু ফেললো আবিরের পাশে। বড় দাদা, আজ যদি তোর দেখা দেখি আমি ঘরে একটা ছেলে নিয়ে রাত্রি যাপন করতে পারি তো মানতে। আবির ঠাস করে একটা চড় মারল অন্তরার গালে। ব্যথায় আর কষ্টে অন্তরার চোখ ভিজে এলো। কান্না ভেজা কণ্ঠে বলল,
তুই ভালোবাসার মর্যাদা দিতে না পারলেও আমি আমার ভালোবাসার মর্যাদা ঠিকই দেব। শুধুমাত্র তোর ভুলের জন্য আমি পঙ্কজকে হারিয়ে নিজের সুখ শান্তি বিসর্জন দিব না। অন্তরা ঘরে ঢুকে দরজা আটকে ধপ করে মেঝেতে বসে পড়ল। দুই হাঁটুর উপর মাথাটা রেখে কান্নায় ভেঙে পড়ল ও। সারিকা উত্তরে আসায় আদিত্য অপেক্ষা করছে কিছুক্ষণ যাবৎ। সারিকা অনেকক্ষণ ভাবার পর বলল, হয়তো জড়িত, কিন্তু খুনি না। আদিত্য অবাক হলো সারিকার জবাবে। আপনি এখনও এতটা বিশ্বাস করেন আবির্বাবুকে? সারিকা হাসল। বিশ্বাস নয়, তবে বলতে পারেন এই 10 বছরে মানুষটাকে চেনার এটা একটা ছোট্ট ধারণা। আপনার স্বামী যে আপনার প্রিয় বান্ধবীকে বিয়ে করতে পারেন, সেই ধারণাটা করতে পেরেছিলেন আপনি? সারিকা চোখ মুখ কঠোর করে উত্তর দিল, কেসের বাইরে কোনো রকম ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আপনার আর কিছু জানা থাকলে বলুন, নয়তো আজ উঠি। আদিত্য একটা শুকনো ঢেক গিলল। সরি ম্যাডাম, আমার আরও কিছু জানার আছে, বলুন। দেবযানীকে আপনার স্বামী কবে থেকে চেনে? আমার সাথে প্রেমের সম্পর্কে যাওয়ার 1 সপ্তাহ পর থেকে, তবে ধরুন আনুমানিক 10 বছর। তখন কি ওদের দেখে মনে হয়েছিল ওরা আপনার সাথে চিট করতে পারে? সারিকা আদিত্যর কথা শুনে হাসলো শব্দ করে। তখন যদি মনে হতো, তাহলে কি আমাদের সম্পর্কে এতদূর এগোতো আদিত্যবাবু? আদিত্য ভড়কে গেল। দুধে উকিল হওয়া সত্ত্বেও ও যেন সারিকাকে ভিত্তিহীন প্রশ্ন করছে। তাই এবার নিজেকে সংযত করলো। তখন কেমন সম্পর্ক ছিল আবির আর দেবযানী? ভাই বোনের মতো। দেবযানী তো আবিরকে দাদা বলে ডাকতো। এমনকি 1 বছর তো রাখি পরিয়েছিল আবিরকে। আদিত্য চোখ বড় বড় করে তাকালো সারিকার দিকে। কি বলছেন? দেবযানী আবিরকে রাখি পরিয়ে ওকে বিয়ে করে নিল? আপনি একজন উকিল মানুষ, এরকম তো ঘটনা হামেশাই ঘটে, যেখানে তো ওদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। হ্যাঁ, সেটা অবশ্য শুনেছি। আচ্ছা সারিকা দেবী, আবির্বাবু যে খুন করতে পারেন না এটা আপনি বললেন, তাহলে দেবযানী সম্পর্কে আপনার কি ধারণা? ও খুন করতে পারে? ওকে তো আপনি আরও ভালো বেশি করে চেনেন। আমি জানি না, রূপমদার খুনটাই শুধু আমার ধারণা। এবার এটা সত্যি মিথ্যে প্রমাণ জোগাড় করতে হবে আপনাকে। পোস্টমর্টম হয়েছিল? হ্যাঁ হয়েছিল। সেই রিপোর্টে শুধু আত্মহত্যা বলে অভিহিত হয়েছে। ঠিক আছে সারিকা দেবী, আমার আর কিছু জানার নেই। আমি কালই এই ডিভোর্স অফিসিয়ালি নোটিশে আবেদন করব। তারপর একে একে সব রহস্য উদ্ঘাটন করব। ধন্যবাদ। সারিকা ফোন লাগায় অভিককে। কিছুক্ষণের মধ্যে অভিক আর রহনা নেমে আসে ছাদ থেকে। অভিক নেমে সারিকার সোফা ছেড়ে ওঠে। এবার তাহলে আমরা আসি। আদিত্য বাঁধে বাঁধে সারিকার যাওয়ায়। এবার আসি মানে কি? আমি খাবার অর্ডার দিয়েছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ডিনারটা এখান থেকে করে যাবেন। অভিক আর কিছুক্ষণ অহনার সাথে সময় কাটানোর ভাবে খুশি হলো। সারিকার উত্তরে মন দিতে যায় ওর। সারিকা আদিত্য এসেছে বলো, ছোটবেলা থেকে দেখে এসেছি মা জেঠিমা অন্তঃসত্ত্বা অবস্থায় সূর্য ডোবার পর বৌদিকে কোথাও যেতে দিতেন না। দিদিদের ক্ষেত্রে সেটাই হয়েছে। যদি এখন সন্দেহ হয়ে যায়, তবু আমার বাড়ির বাইরে থাকাটা ঠিক হবে না। আদিত্য সারিকার চিন্তাধারা অবাক হলো। আধুনিক উচ্চশিক্ষিত একটি মেয়ে এরকম ভাবতে পারে, সেটা ওর অজানা ছিল। তাই কোনো রাগঢাক না রেখে জিজ্ঞাসা করে বসলো, আপনি বিজ্ঞানের স্টুডেন্ট হয়ে এসব বিশ্বাস করেন? সারিকা গিয়ে অভিকের পাশে দাঁড়ালো। আদিত্য উদ্দেশ্যে বলল, যৌথ পরিবারের 25টা বছর কাটিয়েছি। এছাড়া আমার শাশুড়ি মা এসব কথা খুব মানেন। এরপর আর আদিত্য কিছু বলার থাকে না। ঠিক আছে, আর কি বলবেন, সাবধানে যাবেন। অভি ধীরে ধীরে বাইক চালাস। অভি 3বার দরজায় শব্দ করে সারিকার ঘরে ঢোকেন। সারিকা তখন নিজের জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে আলমারিতে তুলছিল। অভিকে দেখে সারিকা ওকে বসতে বলে, কিছু বলবি? আবিরদা ফোন করেছিল। সারিকা থমকে দাঁড়ায় আলমারি কাছে, কৌতূহল দৃষ্টিতে তাকায় অভিকের দিকে। কি বলেছিল? তোর ননদ অন্তরার বিয়েটা ভেঙে দিয়েছে ছেলের বাড়ির লোক, এইসব ঘটনা শুনি। আর অন্তরা খুব ভেঙে পড়েছে। কি? অন্তরা আর পঙ্কজের বিয়ে ভেঙে গেছে? হাতের বাজ করা কাপড়গুলো বিছানায় রাখলো। নিজের হ্যান্ডব্যাগ থেকে ফোনটা বের করে অন্তরার নাম্বার ডায়াল করতে গিয়েও থেমে গেল। বাড়ি থেকে বেরোনোর পর সিম কার্ড নষ্ট করে ফেলেছে। ফোনটা আবার ব্যাগে ঢুকে রাখেও। অভি, তোর ফোনটা একবার দে তো। অভি পকেট থেকে ফোনটা বের করে সারিকাকে দেয়। সারিকা নিজের ফোন থেকে অন্তরার নাম্বারটা অভিকের ফোনে ডায়াল করে, শোন ভাই, আমার এই নতুন সিম কার্ড এনে দিতে পারবি? অভিক বিছানা ছেড়ে উঠল। একটু পরেই রাজুদার দোকান বন্ধ করবে। আমি বরং গিয়ে সিম কার্ডটা নিয়ে এসে তুই তোর ননদের সাথে কথা বল। অভিক চলে গেলে সারিকা দরজাটা বন্ধ করে দেয়। এই সময় পদ্ম টিউশনে যায়, তাই এক প্রকার সুবিধা হলো সারিকার। ঝটপট ফোন লাগায় অন্ধকারে। প্রথমবার রিং হতে কেটে গেল। দ্বিতীয়বার ফোন রিসিভ করছে। হ্যালো, কে? অন্ত, আমি বৌদি। সারিকা স্পষ্ট শুনতে পেল ফোনের ওপর প্রান্ত থেকে অন্তরার কান্নার শব্দ। আমি পঙ্কজকে ছাড়া বাঁচব না বৌদি। 5 মাস ধরে একসাথে সংসার করার স্বপ্ন দেখেছি আমরা দুজন, সেখানে ওকে ছাড়া আমি থাকবো কী করে বৌদি? এই মুহূর্তে সারিকার ঠিক কী বলা উচিত বুঝতে পারে না। অন্তরকে সান্ত্বনা দেওয়ার তার কোনো ভাষা নেই ওর কাছে। কেঁদো না অন্ত,
উপরওয়ালা যদি লিখে রাখেন তাহলে পঙ্কজের সাথে তোমার বিয়ে হবে, কেউ আটকাতে পারবে না। সময় দাও, একটু অপেক্ষা করো, এই খারাপ সময় কেটেই যাবে। তুমি কেন আমাকে আর মাকে না বলে চলে গেলে বৌদি? তোমার কথা খুব মনে পড়ছে। ঈশ্বরের ইচ্ছা থাকলে আমাদের আবার দেখা হবে অন্তু। তুমি নিজের খেয়াল রাখো। আমি তো আছি, তোমার পঙ্কজের সাথে বিয়ে হবে, ভালো থেকো, রাখছি। অন্তরা কিছু বলার আগে ফোনটা কেটে দিল সারিকা। নিজের যেই সংসার সে পিছনে ফেলে এসেছে সেই সংসারের প্রতি আর মায়া বাড়াতে চায় না। দরজা ঠকঠক শব্দ হলো। সারিকা গিয়ে দরজা খুলে দেখে পদ্ম ভিতরে ঢুকলো। পদ্ম ভিতরে ঢুকে ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে টেবিলে রেখে বিছানায় বসলো। কিরে পদ্ম, আজ এত দেরি হয়ে ফিরলি? ক্লান্ত শরীরটা নিয়ে বিছানায় আধা হয়ে বলতে লাগলো, আরে বলো না পিসিমণি, অর্ধেক রাস্তায় এসে সাইকেলের চেনটা পড়ে গেল, তারপর তো বাকি রাস্তা হেঁটে হেঁটে আসতে হলো। সারিকা পদ্মর পাশে বসতেই পদ্ম সারিকার কোলে মাথা দিয়ে শুলো। সারিকা মৃদু হেসে পদ্মর চুলে বিলি কেটে দিতে দিতে লাগলো, একা এলি না, বন্ধুরা ছিল। বন্ধুরা ছিল, সবাই মিলে গল্প করতে করতে এসেছি বলে কিছু মনে হয়নি। এই পদ্ম, চুলে কতদিন তেল দিস না রে? চুলগুলো তো পুরো পাখির বাসার মতো হয়ে গেছে, যা তেল দিয়ে আয়, আমি লাগিয়ে নিয়ে চুলে। পদ্ম খানিকটা ভাবলো, কাল পরশু স্কুল ছুটিতে চট করে তেল এনে সারিকার সামনে বসলো। রাতের খাবার খেতে বাড়ির ছেলেরা আর বাচ্চারা প্রথমে বসেছে। খেতে খেতে সারিকা বাবা সারিকার উদ্দেশ্যে বলল, সারামা। সারিকা এগিয়ে এসে ওর বাবার পাশে দাঁড়ায়। হ্যাঁ বলো বাবা। জামাই তো অনেকদিন এক বাড়িতে আসেনি, তা কাল জামাইকে ডাক না। সারিকা ভীষণভাবে অপ্রস্তুত হয়ে পড়ল। অভিক খাওয়া থামিয়ে সারিকার দিকে তাকালো। আসার দিন নয় ঘুরিয়ে দিয়েছিল, কিন্তু এখন কি বলবে ভেবে পায় না। সারা, তুই বলেছিলি না আবি শিলিগুড়ি গেছে অফিসের কাছে? কাকাবাবু সেটা বলেছিস না কেন? এইবার সারিকা সত্যিটা লুকাতে সফল হলো ওর বড় বৌদির জন্য। তবে মনে মনে ঠিক করে নিল, আবির ডিভোর্স পেপার সাইন করাতেই বাড়িতে সবাইকে সবটা জানিয়ে দিবে। হ্যাঁ বাবা, ওর প্রচুর কাজের চাপ, এই তো সেদিন দিল্লি থেকে ফিরতেই কাল আবার শিলিগুড়ি ছুটলো, ও এখন আসতে পারবে না। অঞ্জনা দেবী বিলাপ করে বললেন, জামাইকে সামনে বসিয়ে পাখার বাতাস করতে করতে খাওয়ানোর সৌভাগ্য বোধহয় আমার আর হবে না। সেবার দুর্গাপূজায় যখন এলো তখন আমি অসুস্থ হয়ে পড়লাম, ঠিক কিছুই করতে পারলাম না, এবারও হলো না। মায়ের কথা শুনে মনটা খারাপ হলো সারিকার। মায়ের এই স্বাদটা যে কোনোদিন পূরণ করতে পারবে না ভেবে চোখের জল চলে এলো। ডাইনিংয়ের রুম থেকে ছুটে বেরিয়ে গেলেও সারিকা এভাবে চলে যাওয়াতে সবাই খুব অবাক। সারিকার বড়দাদা সোনালীকে বলছে, ওর আবার কি হলো, যাও গিয়ে দেখো তো। অন্তর্দহন। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।